আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বোর পরমাণু মডেল অংশ নিয়ে আলোচনা করব। তোমরা জানো, আগের দিন আমরা রসায়নের রাদারফোর্ড পরমাণু মডেল এবং বিভিন্ন পরমাণু মডেল সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই অংশের পরবর্তী ধারাবাহিক অনুসারে আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, বোর পরমাণু মডেল। আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলোকে সমাধান করে বা তার ত্রুটিগুলো দূর করে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের যে কোয়ান্টাম তত্ত্ব আছে, সেই কোয়ান্টাম তত্ত্বকে অনুসরণ করে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের ছাত্র ছিলেন। তিনি 1913 সালে একটা নতুন পরমাণু মডেল দেন বা কিছু প্রস্তাবনা দেন, যাকে আমরা বলছি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে তিনি রাদারফোর্ডের কিছু সমস্যা দূর করেছিলেন, যেগুলাকে আমরা যদি নির্দিষ্টভাবে বলতে চাই তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলে তোমরা জানো ম্যাক্সওয়েলের তত্ত্ব নিয়ে একটা ঝামেলা ছিল। যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বলা হয়েছিল যে কোনো একটা চার্জ যদি পজিটিভ হয়, এই চার্জকে কেন্দ্র করে অন্য একটা চার্জ যদি ঘুরে, তাহলে তা ক্রমাগত শক্তি হারাবে এবং নিউক্লিয়াসে এসে পতিত হবে। এই ঘটনাকে তিনি এই জায়গায় দূর করেছেন, এই ধরনের সমস্যাটা তিনি দূর করেছেন। পরবর্তীতে রাদারফোর্ড পরমাণু মডেলে আরো একটা সমস্যা ছিল যে পরমাণুর কক্ষপথের আকার আকৃতি কেমন হবে। আমরা বলেছিলাম যে তিনি বলেন নাই কোথাও যে কক্ষপথের আকার গোলাকার হবে নাকি ডিম্বাকার হবে নাকি চতুর্ভুজাকার হবে নাকি ত্রিভুজাকার হবে, এরকম কোনো উত্তর তিনি দেন নাই। সেই সমস্যাগুলোর সমাধানও এই মডেলে করা হয়েছে। পরবর্তীতে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আসছিল, আমরা ওই জায়গায় বলেছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলে কক্ষপথ থেকে যদি ইলেকট্রন যায় অন্য কক্ষপথে বা ফিরে আসে, তাহলে সে শক্তি হারাবে নাকি শোষণ করবে, অথবা কি ধরনের শক্তির পরিবর্তন ঘটবে বা পারমাণবিক বর্ণালী বা লাইট সৃষ্টি হবে কিনা, এই ধরনের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তো আমরা এই মডেলে বিজ্ঞানী বোর হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা প্রদান করেন। চলো আমরা একটু সামনে দেখি। বোর পরমাণু মডেলের স্বীকার্য। বোর পরমাণু মডেলে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছিলেন সেগুলোকে আমরা বলছি বোর পরমাণু মডেলের স্বীকার্য। দেখো, প্রথম পয়েন্ট, তিনি এখানে মূলত তিনটা পয়েন্টে ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর পয়েন্ট হচ্ছে স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা প্রদান করেন। স্থির কক্ষপথ বা শক্তি স্তর ধারণাটা কিরকম ছিল দেখো। আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেলে সমস্যা হয়েছিল যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে সেটা নির্দিষ্ট করা ছিল না। এই সমস্যার সমাধান স্বরূপ বিজ্ঞানী বোর তিনি বলেছেন যে পরমাণু ইলেকট্রন সমূহ নিজেদের ইচ্ছে মতো ঘুরতে পারে না। এরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির, ঘটনাটা হচ্ছে শক্তিগুলো কেমন হবে, নির্দিষ্ট হবে এবং নির্দিষ্ট ব্যাসার্ধের হবে। চাইলে ইচ্ছা মতো ঘুরতে পারবে না। নির্দিষ্ট শক্তির এবং নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। কক্ষপথটা কেমন? কক্ষপথটা হবে বৃত্তাকার কক্ষপথ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিজেদের ইচ্ছে মতো ঘুরতে পারবে না। এরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির এবং নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। কতগুলো ইলেকট্রন ঘুরবে? নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক চার্জ আছে, ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ ঘুরবে। আর নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরবে তখন এদের কোনো শক্তির শোষণ বা বিকিরণ হবে না। অর্থাৎ রাদারফোর্ড মডেলে যে ঝামেলাটা আসছিল যে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে এরা আস্তে আস্তে শক্তি হারানোর কথা ছিল, যে শক্তি হারায় এরা নিউক্লিয়াসের কাছে চলে আসবে, এরকম ঘটনা হবে না। কারণ এরা যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে তখন তারা শক্তির শোষণও করবে না, শক্তির বিকিরণও করবে না। আর এই কক্ষপথগুলোকে তিনি নাম দেন স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট। স্থির কক্ষপথ, শক্তি স্তর বা অরবিট, এর বিভিন্ন নামে ডাকা হতে পারে। তোমরা যদি দেখো যে কোথাও বলেছে স্থির কক্ষপথ কোনটা, তাহলেও আমরা এগুলার কথা বলবো। যদি বলা হয় যে প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর কোনগুলা অথবা অরবিট কোনগুলা, তাহলে আমরা এই এক নম্বর পয়েন্টে যে কথাগুলো বলা হয়েছে এগুলা। এখন দেখো, সে এখানে কিছু নির্দিষ্ট পয়েন্ট বলেছে যে প্রত্যেকটা শক্তির মানের উপর ভিত্তি করে কক্ষপথগুলো ভিন্ন নির্দিষ্ট হবে। যেমন দেখো, যদি নিউক্লিয়াস থেকে সবথেকে কাছে যে কক্ষপথটা আছে সেটার কক্ষপথ নাম্বার যদি আমরা 1 ধরি, তাহলে সেটাকে বলা হবে কে সেল। বুঝা গেল? তাহলে 1 নম্বর কক্ষপথ হচ্ছে কে সেল, 2 নম্বর কক্ষপথ হচ্ছে এল সেল, 3 নম্বর কক্ষপথ এম সেল এবং 4 নম্বর কক্ষপথ এন সেল। এইভাবে প্রত্যেকটা কক্ষপথের একটা একটা করে আলাদা নাম আছে এবং এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওকে? হ্যাঁ, তোমরা যে ভাবছো তাই, যে আমরা শুরু কেন কে দিয়ে করলাম, এরকম কোশ্চেন মাথায় আসছে না?
যে আমরা 1 নাম্বার কক্ষপথ n = 1, তাহলে এটাকে আমরা কে কেন বলছি, এটাকে তো আমরা হচ্ছে এই বলতে পারি যে শুরু হলো তাহলে a, তারপরে n = যদি 2 হয় তাহলে এটা b হবে, এইভাবে বলতে পারি না? কিন্তু কে থেকে কেন শুরু হলো, দেখো এর একটা ব্যাখ্যা নিয়ে আসি আমরা। মনে করো যে বিজ্ঞানীরা এখন এই কক্ষপথকে বলছে 1 নম্বর কক্ষপথ। যদি কোনো কারণে মনে করো তুমি কোনো এক সময় বিজ্ঞানী হয়ে গেছো, তারপরে কোনো একজন বিজ্ঞানী বা তুমি এই জায়গাতে একটা নতুন কক্ষপথ আবিষ্কার করে ফেলেছো, যে এখন যেটা কেসেল আছে এর মাঝে আরো একটা কক্ষপথ আছে, বা নিউক্লিয়াস এবং কেসেলের মাঝে আর একটা কক্ষপথ আছে। এখন এই কেসেলকে উদাহরণ হিসেবে তোমরা বলছিলা যে এ দ্বারা শুরু করতে, তাহলে এটা এ, তাহলে এটা বি, তাহলে এই কেসেলের ভিতরে নতুন করে যে কক্ষপথটা আসলো তার নাম কি দিবা? তার নাম কি -এ দিবা? -এ দিবা নাকি? এরকম সম্ভব? এরকম ভাবে নামকরণ সম্ভব না। এই জন্য বিজ্ঞানীরা এমন ভাবে নামকরণ শুরু করেছেন যেন পূর্বের দিকেও যাওয়া যায়। মানে কেসেল এর পূর্বে যদি হয় তাহলে দেখা যাবে জে সেল হবে, তারপরে আরো ভিতরে যদি হয় আই সেল হবে, এইভাবে চলতে থাকবে। বুঝা গেল? তাহলে এই পয়েন্ট থেকে আমরা মূলত যেটা জানলাম সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিজেদের ইচ্ছে মতো ঘুরতে পারবে না। এরা নিউক্লিয়াস হতে নির্দিষ্ট ব্যাসার্ধের, এটা যদি নিউক্লিয়াসের কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই কক্ষপথের ব্যাসার্ধ এটা এটা হচ্ছে নির্দিষ্ট, অথবা এই দ্বিতীয় কক্ষপথের কথা যদি আমরা বলি তাহলে এখানেও ব্যাসার্ধটা হবে নির্দিষ্ট, অথবা তুমি যদি এখান থেকে 3 নাম্বার কক্ষপথের কথা বলো সেখানেও ব্যাসার্ধটা নির্দিষ্ট। তার মানে প্রত্যেক কক্ষপথের ব্যাসার্ধ হবে নির্দিষ্ট। তাহলে এরা নির্দিষ্ট ব্যাসার্ধের এবং এই কক্ষপথের শক্তিগুলো হবে নির্দিষ্ট পরিমাণে। আমরা পরের পয়েন্টে এটা আসবে। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের এবং নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। আর যখন এরা একটা কক্ষপথে ঘুরবে তখন এরা শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। এই হচ্ছে রাদারফোর্ড মডেল, এবং এই মডেলের মাধ্যমে তিনি বোর পরমাণু মডেলের যে ঝামেলা ছিল, যে সীমাবদ্ধতা ছিল, প্রথম পয়েন্ট হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব, যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, মানে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে চলে আসবে, এই সমস্যাটা সমাধান করেছেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওই জায়গাতে তিনি কক্ষপথের আকার আকৃতির সম্বন্ধে ধারণা দিয়েছিলেন না, এখানে কক্ষপথের আকার আকৃতির সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সমস্যার সমাধান হয়ে গেল। পরবর্তীতে দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রনগুলো যদি ঘুরে তাহলে এতে বেগ থাকবে না। আবার ইলেকট্রনের ভর আছে, তাহলে ভর এবং বেগ যদি থাকে তাহলে এদের একটা ভরবেগও থাকবে। তোমরা পড়েছো যে ভরবেগ, তোমরা এই জিনিসটা পড়েছো যে ভর বেগ সমান কি? ভরবেগ সমান হচ্ছে ভর গুণ বেগ, তাই না? এভাবে পড়েছো না যে ভরবেগ সমান হচ্ছে ভর গুণ বেগ, অর্থাৎ ভরের মান যদি m হয় আর বেগের মান যদি v হয় তাহলে ভরবেগ হচ্ছে mv। আচ্ছা ঠিক আছে। এখন ইলেকট্রনগুলো কি এরকম সোজা পথে চলে? ইলেকট্রনগুলো কি কখনো সোজা পথে এভাবে চলে? ইলেকট্রনগুলো সব কিভাবে চলে? বৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ কৌণিক ভাবে চলে। কক্ষপথগুলো যদি এরকম আমরা চিন্তা করি, এক একটা বৃত্তকে যদি এক একটা কক্ষপথ চিন্তা করি, তাহলে মনে করো এই হচ্ছে আমাদের একটা পরমাণুর নিউক্লিয়াস, একে কেন্দ্র করে মনে করো এই কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, ধরো আমাদের এইটা আমাদের ইলেকট্রন, উদাহরণ হিসাবে ধরলাম যে ইলেকট্রনটা এই দিকে ঘুরছে। ওকে, এখন এই ইলেকট্রনটা যদি ঘুরতে থাকে তাহলে কি হবে? সে যখনই তোমরা মনে করো যে কোন একটা জায়গায় এইটার সাথে একটা আমরা হচ্ছে দড়ি বেঁধেছি, দড়ি বাঁধে এভাবে ঘোরাচ্ছি, দড়ির সাথে কোনো একটা পাথর বাঁধে ঘোরাচ্ছি, তাহলে কি হবে? এটা ঘুরতে থাকবে না? এখন যদি কোনো কারণে তোমার এই জায়গায় লুজ হয় তাহলে সে কি হবে? ছিটকে চলে যাবে। এখন ছিটকে যাওয়ার সময় কি সে সোজা পথে যাবে নাকি বাঁকা পথে যাবে? অবশ্যই সোজা পথে যাবে। তাহলে এই ইলেকট্রনটা যদি ঘূর্ণনের সময় ছিটকে যায় তাহলে সে কিভাবে যাবে? এরকম একটা সোজা পথে যাবে না। তাহলে এইরকম কথাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এর সরলরৈখিক বেগ যদি v হয় তাহলে, আর এখান থেকে ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা জানি কৌণিক বেগ সমান হচ্ছে সরলরৈখিক বেগ গুণিত কৌণিক দূরত্ব, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ভরবেগ, তার মানে ভর হচ্ছে m, ভরবেগ মানে কি? ভর হচ্ছে m, আর বেগ হচ্ছে কৌণিক বেগ হচ্ছে vr, মানে রৈখিক বেগ এবং ব্যাসার্ধের গুণফল হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, তো তিনি এ জায়গায় বলেছেন যে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনের সময়
নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে নির্দিষ্ট। সবকিছু যদি নির্দিষ্ট করে দিয়েছেন যে কৌণিক ভরবেগটা হবে নির্দিষ্ট, এবং সেটা কত হবে? সেটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। বোঝা গেল? মানে h/2π যদি আমরা নিই, তাহলে h/2π কে পূর্ণ সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা বিভিন্ন কক্ষপথের ভরবেগ পাবো। তার মানে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো mvr ইকুয়াল nh/2π। বুঝা গেল? এই হচ্ছে আমাদের সূত্র। এখন কোনটা কি আমাদের একটু পরিচয় জানা দরকার। সেটা হচ্ছে এম ইলেকট্রনের ভর। এম কি? এম ইলেকট্রনের ভর। ভি কি? ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, যেটা আমরা বলছিলাম যে রৈখিকভাবে যদি চলে তাহলে যে বেগটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের বেগ। আর আর হলো কক্ষপথের ব্যাসার্ধ। 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হতে পারে, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হতে পারে। ইলেকট্রন যদি 5 নম্বর কক্ষপথে ঘুরে, তাহলে আর এর মান হবে 5। ওকে। আর এন হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এরকম। তবে এখানে পূর্ণ সংখ্যাটা মূলত কক্ষপথ নাম্বার, যে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। তোমরা একটু আগে পড়লা, দেখো আগের পয়েন্টে আমরা বলেছি যে যখন ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে থাকবে তখন এটা n = 1, যখন 2 নম্বরে থাকবে তখন n = 2, 3 নম্বরে থাকলে 4, 4 নম্বরে থাকলে 3 নম্বরে থাকলে 3, 4 নম্বরে থাকলে 4, 5 নম্বরে থাকলে 5 এরকম। তার মানে এখানে n হচ্ছে কক্ষপথ নাম্বার। এবং এইচ, ওই যে একটু আগে আমরা বললাম না যে ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসরণ করে তিনি এই মডেলটা নিয়ে আসছিলেন, এই জন্য এখানে এইচ হচ্ছে আমাদের যে এইচ আছে, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626। ওকে, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻, 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, এই মানটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে আসবে। দেখা যাবে বলবো এমসিকিউতে বলতে পারে যে এইচ এর মান কত বা প্ল্যাঙ্ক ধ্রুবকের মান কত, অথবা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে এটার একক জিজ্ঞাসা করতে পারে। বেশিরভাগ সময় একক সহ থাকে যে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান নিচের কোনটি, তাহলে তোমাকে একক সহ মনে রাখতে হবে। একক হচ্ছে জুল সেকেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের মানগুলা ভালোভাবে মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা ম্যাথ করব, সামনে আমরা এই বিষয়ে ম্যাথ করবো। আমাদের ম্যাথ থাকতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হাইড্রোজেন পরমাণু 3 নম্বর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তখন দেখো যে 3 নম্বর কক্ষপথে ঘুরছে, তার মানে এন এর মান কত হবে? 3 হবে। দেখো বাকি মানগুলো কিন্তু সব নির্দিষ্ট। তাহলে কৌণিক ভরবেগ বলেছে বলে পুরো এমভিআর নির্ণয় করতে হবে। তাহলে এমভিআর = nh/2π। এইচ এর মান তুমি জানো, ধ্রুবক মান যেহেতু চেঞ্জ হবে না কখনোই, সারা জীবন একই থাকবে। পায়ের মান তো সে ছোটবেলা থেকে শিখে আসছো, পায়ের মান হচ্ছে কত? 3.1416 বা এরকম চলতেই থাকে। অনেকে ম্যাথের সুবিধার জন্য 22/7 ব্যবহার করে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের 2 নম্বর স্বীকার্য, যে কোনো একটা পরমাণুতে ইলেকট্রন যদি কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, তাহলে সেই ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ থাকবে এবং সেই কৌণিক ভরবেগটা হবে নির্দিষ্ট, আর তা হচ্ছে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। চলো সামনে গাই। এরপরে দেখো, আমরা বলেছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলে বর্ণালীর বিষয়ে কোনো ধারণা দিতে পারে নাই। এই ব্যাপারটাকে বিজ্ঞানী বোর এখানে ক্লিয়ারিফাই করছেন। তিনি বলেন যে ইলেকট্রন সমূহ, ওই যে প্রথম পয়েন্টে বলেছে যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে তখন এরা শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু যদি শক্তি শোষণ বা বিকিরণ করে, ওকে, উদাহরণ হিসেবে তোমাদের একটা গল্প শোনাই। মনে করো, ধরো যে কোন একজন ব্যক্তির এখানে একটা 5 তলা বাড়ি আছে। ঠিক আছে, মনে করো একজনের এখানে একটা 5 তলা বাড়ি আছে, 1 2 3 4 5 তলা। ওকে, আর আরেকজনের বাড়ি আছে, ধরো আরেকজনের বাড়ি আছে মনে করো 3 তলা বাড়ি। ঠিক আছে, তাহলে একজনের বাড়ি 5 তলা, আরেকজনের একটা বাড়ি আছে 3 তলা। ঠিক আছে, ওকে। এখন মনে করো যে এই 5 তলা বাড়িওয়ালার অনেক টাকা, এর প্রচুর টাকা। এখন সে শুধু টাকা উড়ায়, বুঝতে পারছো? শুধু টাকা উড়াচ্ছে। টাকা উড়ালে কি হবে? তার টাকা কি জমা থাকবে? খরচ হয়ে যাবে না?
দেখা গেল যে তার টাকা খরচ হতে হতে এমন একটা অবস্থা হলো যে তাকে 5 তলা বাড়িটা বিক্রি করে দেওয়া লাগলো। 5 তলা বাড়ি বিক্রি করে দিয়ে সে এবার একটা 3 তলা বাড়ি বানালো নতুন করে, কারণ তার তো টাকা ফুরাই গেছে, 5 তলা বাড়ি আর নাই। ঠিক আছে, তাহলে দেখো যদি কেউ টাকা খরচ করে তাহলে সে কি হয়ে যায়, গরিব হয়ে যায়, নিচে নেমে যায়, উপরে শক্তি স্তর থেকে মানে সে বড় তলা বাড়ি থেকে ছোট তলা বাড়িতে চলে আসে। আর আরেকজনের কথা চিন্তা করো, মনে করো একজনের একটা 1 তলা বাড়ি আছে, কোন রকম বাঁচার মতো একটা ঘর আছে। এখন সে টাকা জমা করে রাখে, বুঝতে পারলা? সে কি করছে, সব টাকা জমা করছে, যত টাকা তার ইনকাম হচ্ছে সবগুলো সে জমা করছে। জমা করতে করতে কি হবে, তার টাকা বাড়বে, টাকা বাড়লে ধন সম্পদ বাড়লে কি হবে, সে নতুন করে বাড়ি করবে। মনে করো সে এবার টাকা জমেছে, তার মানে সে এখন 3 তলা বাড়ি করলো। ঠিক আছে, তাহলে দেখো তো টাকা যদি জমে, তাহলে বাড়ির পরিমাণ বাড়ে, মানে বাড়িটাও বেশি উঁচু হয়। আর টাকা যদি মানুষের খরচ করতে থাকে, একদম উড়াই টাকা, এভাবে টাকা উড়াই না, দেখো টাকা উড়াই, তাহলে কি হবে, তার হচ্ছে বাড়ি ছোট হবে আস্তে আস্তে। বোঝা গেল? তো এইরকমই ঘটনা এখানেও ঘটে, যে পরমাণুতে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর লাফিয়ে গেলে কিভাবে যাবে, লাফিয়ে যাবে, শক্তি ছাড়তে ছাড়তে যাবে না, কিন্তু একদম লাফাই যাবে। ঠিক আছে, শক্তি হয় শোষণ করবে, শোষণ মানে জমা করা, অথবা কি করবে, বিকিরণ করবে, শোষণ অথবা বিকিরণ করবে। এখন কথা হচ্ছে কখন শোষণ করবে, একটু আগে তোমরা বললা, শিখলা একটু আগে, যে যখন কেউ শক্তি শোষণ করে, টাকাকে তুমি এবার শক্তির সাথে চিন্তা করো, যে কারো যদি শক্তি খরচ করে বা টাকাকে খরচ করে দেয়, তাহলে সে কোথা থেকে কোথায় আসছিল, উপর থেকে নিচে চলে আসছিল না? আর যদি কেউ টাকা জমা করে রাখে, এই টাকাটাকে শক্তির সাথে তুলনা করো, তাহলে শক্তি জমা করে রাখছে, তাহলে শক্তি যদি কেউ শোষণ করে, শোষণ মানে জমা করা, তাহলে কেউ যদি জমা করে তাহলে কি হবে, নিচ থেকে উপরে উঠবে। তো এরকমই যখন নিম্ন শক্তি স্তর থেকে কোথা থেকে কোথায়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন গমন করে, তখন শক্তির শোষণ ঘটে। আমরা তো সেটাই বললাম, যে কেউ যদি টাকা জমা করে রাখে তাহলে সে নিচের বাড়ি থেকে আস্তে আস্তে উঁচু বাড়ি করতে পারবে। ওকে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে সে কি করবে, শক্তি বিকিরণ করবে, ওকে টাকা খরচ করে দেওয়ার কথা বললাম। ঠিক আছে, এখন এই বিকিরিত শক্তির মান কত হবে, উদাহরণ হিসেবে মনে করো যে আমাদের এই জায়গা থেকে একটা ইলেকট্রন এখানে ছিল, এখান থেকে সেই ইলেকট্রনটা এখানে চলে গেল, তার মানে কি, দেখো তো এটা আমাদের 1 নম্বর শক্তি স্তর, এটা 1, এটা হচ্ছে 2, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, 2 থেকে 1-এ যাচ্ছে। 2 থেকে 1-এ যদি যায় তাহলে কি করার কথা, শক্তি বিকিরণ করার কথা। ঠিক আছে, তাহলে শক্তি যদি বিকিরণ করে তাহলে এই বিকিরিত শক্তির মান কত হবে। উদাহরণ হিসাবে মনে করো এই 2 নম্বর সেলের শক্তির মান হচ্ছে E2, আর 1 নম্বর সেলের শক্তির মান হচ্ছে E1। ঠিক আছে, তাহলে কোন একটা ইলেকট্রন যদি E2 থেকে E1-এ যায়, তাহলে তার শক্তির পরিবর্তনকে আমরা ডেল্টা E দ্বারা প্রকাশ করি, এই চিহ্নের নাম হচ্ছে ডেল্টা। ওকে, ডেল্টা মানে পরিবর্তন বোঝাই, তাহলে ডেল্টা E সমান তাহলে কত হবে, E2 মাইনাস E1। আর এইটাকে তিনি বলেছিলেন যে এই যে শক্তির পরিবর্তন সেটা হবে এইচ নিউ এর সমান, এইচ নিউ, এটা কিন্তু ভি না, এটা হচ্ছে এরকম বাঁকা। ওকে, তাহলে এই শক্তির পরিমাণ হবে এইচ নিউ। এখন তোমরা ছোটবেলায় পড়েছো 9-10 এর বইয়ে, তোমরা যখন তরঙ্গের অধ্যায় পড়েছিলা তখন তোমরা ওই জায়গায় একটা সূত্র পড়েছিলা, সেই সূত্রটা এরকম ছিল যে ভি সমান এফ ল্যামডা, মনে আছে? যেখানে ভি হচ্ছে বেগ, এই জায়গায় ভি কি ছিল, ভি এখানে বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কিন্তু এখানেও ব্যবহার হবে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমরা এখানে আসলে ভি ব্যবহার করব না, এখানে যেহেতু ইলেকট্রনগুলো লাইট আকারে যাবে আলোর মতো, এই জন্য ভি এর পরিবর্তে আমরা সি ব্যবহার করব। তাহলে এই ভি কে যদি আমরা সি দ্বারা রিপ্লেস করি তাহলে সূত্রটা কেমন দাঁড়ায়, দেখো তো, সূত্রটা এরকম দাঁড়ায় না? এইটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে সূত্রটা কি দাঁড়ায়, সি। সূত্রটা দাঁড়াচ্ছে ভি এর পরিবর্তে যদি আমরা সি ব্যবহার করি তাহলে সি হয়, আর এফ এর পরিবর্তে আমরা নিউ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে ম্যাথের সিস্টেম অনুযায়ী এখানে নিউ ইজ ইকুয়াল টু কি হবে, সি বাই ল্যামডা হবে, রাইট, সি বাই ল্যামডা। তাহলে এই জায়গায় দেখো এইচ নিউ এর পরিবর্তে আমরা এখন যদি সি বাই ল্যামডা বসাই তাহলে কি হবে, এইচ সি বাই ল্যামডা। ওকে, এখানে কোনটা কি, এখানে নিউ হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক,
মানে যেই শক্তিটা বিকিরণ হলো তার কম্পাঙ্ক কত হবে সেটা হচ্ছে নিউ। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি বা আলো যাই বলো তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আর সি আলোর বেগ, ছোটবেলা মানে তুমি এখন যত জায়গায় ব্যবহার করবে আলোর বেগ ব্যবহার করলে ছোটতেও তোমরা শিখছো যে আলোর বেগ মানে হচ্ছে সি। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন তিনি বললেন যে তার কথা অনুসারে যে কোন একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে লাফিয়ে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করবে। আর এই শক্তি বিকিরণ করার কারণে সেটাকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে পাস করি, প্রিজম দেখছো তোমরা তিন পাশে তিনটা কাঁচ থাকে, প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা একে পাস করি তাহলে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা পাওয়া যাবে, অর্থাৎ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখা দেখা যাবে। তিনি এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বোর মডেলের সবকিছু ব্যাপার স্যাপার। তাহলে বোর মডেলের শুরুতে আমরা বললাম কি বললাম, এক নম্বরে হ্যাঁ যে কক্ষপথ সম্বন্ধে নির্দিষ্টভাবে ধারণা দিলেন যে ইলেকট্রনগুলো নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পারবে না, এরা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে যেগুলোর শক্তি হবে নির্দিষ্ট। এই কক্ষপথগুলো হবে বৃত্তাকার। আর এই কক্ষপথগুলোর নাম হচ্ছে 1 2 3 4 নাম্বার অনুসারে, 1 যদি হয় তাহলে কে, 2 হলে এল, এরকম ভাবে এম এন ও পি এভাবে যাবে। ঠিক আছে, আর একটা ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে তখন সে শক্তির শোষণ বা বিকিরণ করবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কৌণিক ভরবেগ থাকবে। ইলেকট্রনগুলো যেহেতু ঘুরে তার মানে এদের একটা কৌণিক ভরবেগ থাকবে, কোণ তৈরি করে ঘুরবে, এজন্য এর একটা কৌণিক ভরবেগ থাকবে। বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তো কৌণিক ভরবেগই হবে। তাহলে কৌণিক ভরবেগের মান কত হবে, এটা হবে mvr। কৌণিক ভরবেগ হচ্ছে mvr, mvr পুরোটা কৌণিক ভরবেগ সমান হচ্ছে h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক অর্থাৎ nh/2 পাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইলেকট্রনগুলো যদি একটা শক্তি স্তর থেকে লাফিয়ে অন্য শক্তি স্তরে যায় তাহলে তারা হয় শক্তি শোষণ করবে অথবা শক্তি বিকিরণ করবে। ইলেকট্রন যদি শক্তি শোষণ করে অর্থাৎ শক্তি জমা করে তাহলে তার শক্তির পরিমাণ বেশি হবে, তাই সে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। আর ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে বা শক্তি ছেড়ে দেয় তাহলে সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এখন সে যে শক্তিটা ছাড়লো এই শক্তির পরিবর্তনকে আমরা যদি ডেল্টা ই দ্বারা প্রকাশ করি, যে যে শক্তি স্তর থেকে আসলো তার শক্তির মান হচ্ছে E2 আর যেটাতে আসলো সেটা হচ্ছে E1, তাহলে এই শক্তির পরিবর্তন ডেল্টা ই সমান E2 - E1 সমান হবে এইচ নিউ। ঠিক আছে, আর আমরা জানি নিউ সমান, আমরা নিউ এর মান যদি বের করি তাহলে আমরা ছোটবেলায় পড়েছিলাম ভি সমান এফ ল্যামডা, এই জন্য এখানে আসে যে সি সমান নিউ ল্যামডা। ওকে, এখান থেকে আমরা যদি নিউ বের করি নিউ সমান হয় c/ল্যামডা, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আসবে ই সমান হচ্ছে ac/ল্যামডা। ওকে, আর এই বিকিরিত আলোকে বা এই তরঙ্গকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট প্রিজমের মধ্য দিয়ে পাস করি তাহলে এখানে নির্দিষ্ট বর্ণের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা পাবো। এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। এখন বোর যে পরমাণু মডেল দিল এখানে কোনো ভুল থাকতে পারে না, চলো তো দেখি তো আমরা কোনো ভুলের ব্যাপার স্যাপার আছে কিনা। দেখো, বোর পরমাণু মডেলে সর্বদা সে এক ইলেকট্রন এক ইলেকট্রন এক ইলেকট্রন নিয়ে কথা বলেছে, অর্থাৎ সব সময় হাইড্রোজেনের কথাই বলেছে যে হাইড্রোজেন। বোর পরমাণু মডেলে সে শুধুমাত্র হাইড্রোজেনের কথা বলেছে, হাইড্রোজেন অথবা হাইড্রোজেন সদৃশ। হিলিয়াম তোমরা জানো যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে হিলিয়ামে ইলেকট্রন আছে 2টা। হিলিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি হবে, হিলিয়াম প্লাস হয়ে যাবে। আর হিলিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হবে হিলিয়াম প্লাস, আর তার সাথে হবে একটা ইলেকট্রন। ঠিক আছে, অথবা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা জানো, লিথিয়াম হচ্ছে 3, সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হয়ে যাবে লিথিয়াম 2+ আর 2টা ইলেকট্রন, তাহলে শেষ পর্যন্ত তারও ইলেকট্রন থাকলো একটা। অর্থাৎ এইগুলার ক্ষেত্রে শুধুমাত্র বোর পরমাণুর বর্ণালীর ব্যাখ্যাটা কাজ করে, যে যাদের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে। তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এমসিকিউ তো থাকতে পারে যে বোর পরমাণু মডেল নিচের কোনটির বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। উদাহরণ হিসাবে সেখানে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন, যদি হাইড্রোজেন না থাকে তাহলে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই, খুঁজতে হবে যে কার একটা ইলেকট্রন আছে। ধরো হিলিয়াম প্লাস আছে, তাহলে হিলিয়ামের 2টার মধ্যে একটা চলে গেছে। নর্মালি হিলিয়াম ছাড়ে না ইলেকট্রন, কিন্তু এই জায়গাতে কল্পনা করার জন্য আমাদের এটা নিতে হবে। তাহলে সেক্ষেত্রে ধরো হিলিয়াম প্লাস হলো অথবা লিথিয়াম 2+ হতে পারে, এরকম ভাবে আরো উদাহরণ আসতে পারে। বুঝা গেল? তাহলে এটা একটা তার সমস্যা, সে শুধুমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যারা একটা ইলেকট্রন আছে তাদের পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে, কিন্তু
একাধিক ইলেকট্রন যাদের আছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। বুঝতে পারলেন? একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। প্রথম পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রন। দেখো আমরা আগের একটা কথা বললাম না, আগের পয়েন্টে দেখো, আগের স্লাইডটাতে তোমরা যদি যাও তাহলে দেখো সে জায়গায় বলেছে যে এখানে একটা রেখা দেখা যাবে। কত তরঙ্গ বিশিষ্ট? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা দেখা যাবে। কিন্তু বিজ্ঞানীরা দেখলো যে এই একটা রেখা অনেকগুলো রেখায় ভাগ হয়ে যাচ্ছে। মানে একে যদি উচ্চতর শক্তি সম্পন্ন কোনো যন্ত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে এই একটা রেখা কয়েকটা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম, ধরো যে উদাহরণ হিসেবে মনে করো যে আমাদের কাছে এইরকম একটা রেখা আছে, এটা হচ্ছে বোরের তত্ত্ব অনুসারে, তার কথা অনুসারে একটা রেখা পাওয়ার কথা। কিন্তু এই রেখাটাকে বা এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি আমরা কোনোভাবে জিম্যান স্টার্ক প্রভাব বলা হয়। জিম্যান প্রভাব হচ্ছে, এখানে আমরা চুম্বক ক্ষেত্র দিব। জিম্যান প্রভাব হচ্ছে যদি চুম্বক ক্ষেত্র দেওয়া হয়, ঠিক আছে? চুম্বক ক্ষেত্র দিলে এইটা ভেঙে যাবে। অথবা আরেকটা বলা হয় স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব হচ্ছে তড়িৎ ক্ষেত্র দিলে। বুঝতে পারলাম? তাহলে যদি আমরা তড়িৎ ক্ষেত্র দিই অথবা চুম্বক ক্ষেত্র দিই, তাহলে দেখা যায় যে এই রেখাগুলা ভেঙে যায়। কিরকম হয়? দেখা গেল যে এই একটা রেখা আছে, সেই রেখাটা ভেঙে গেল, ভেঙে গিয়ে কয়েকটা রেখায় ভাগ হয়ে গেল। এরকম, এটা এরকম বেশ কয়েকটা রেখাতে ভাগ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? মানে ছিল একটা রেখায় এরকম 4টা 5টা 6টা বা অসংখ্য রেখায় ভাগ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা একটা সমস্যা। মানে ব্যাপারটা এরকম, একটা মিম মনে পড়লো। হ্যাঁ, মিমটা এরকম ছিল যে কোন একটা ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য লিপস্টিক কিনতে গেছে, যে ঠোঁটে দেয় না লিপস্টিক। লিপস্টিক কিনতে যাওয়ার পরে সে দোকানে যায় বলছে যে আমাকে লাল রঙের একটা লিপস্টিক দেন। তো দোকানদার তাকে একটা পুরো বক্স বাইর করে দেখা দিচ্ছে, দিয়ে বলছে যে এখান থেকে আপনি বাইছালেন। এখন সে দেখে সেখানে 17-18টা লিপস্টিক আছে। তো দোকানদারকে বললো যে ভাই লাল রং কয়টা? তো দোকানদার বলে যে 17টা লাল রং আছে। তো সে এরকম বলছে যে আগে জানতাম কালারই হচ্ছে 7টা, গার্লফ্রেন্ডের জন্য লিপস্টিক কিনতে এসে জানলাম যে লাল রঙই 17টা। তো এরকম একটা ব্যাপার। বুঝতে পারলাম যে সে বলেছিল যে রেখা হবে একটা, কিন্তু সেই রেখাগুলোকে ভাগ করতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো রেখায় ভাগ হয়ে যাচ্ছে। এর পিছনে আরো একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হচ্ছে দেখো যে রেখাগুলোকে যদি আমরা মিটারে বলি, তাহলে ধরো 1 মিটার, কোন একটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরলাম 1 মিটার। ঠিক আছে? 1 মিটার যদি হয়, এই 1 মিটারকে তুমি যদি সেন্টিমিটারে দাও তাহলে কত হবে? আবার 100 সেন্টিমিটার হবে, তাই না? এটাকে তুমি যদি ন্যানোমিটারে নাও তাহলে দেখা যাবে 10⁹ ন্যানোমিটার হবে। এই জন্যে মানে যত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা যাবে তত বেশি পাওয়া যাবে। বুঝতে পারলাম? এই জন্যে এই ব্যাপারটা আসে যে যত ছোট এককে নিয়ে যাওয়া যাবে বা যত চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রদান করা হবে, এরা তত বেশি বিভক্ত হবে এবং ছোট ছোট রেখায় ভাগ হয়ে যাবে। এটা একটা পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট হচ্ছে এই জায়গায় বোর 2D মডেলের ব্যাখ্যা দিয়েছেন। মানে সে বলেছে যে ইলেকট্রনগুলা এইভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এখন ইলেকট্রনগুলা দেখো, তোমাদের একটা চিত্র দেখাইছিলাম, মনে করো, দেখো এই যে তার মডেলটা আসলে এইরকম ভাবে চিন্তা করা হয়েছে যে এরা শুধুমাত্র বৃত্তাকার ঘুরবে। কিন্তু এখানে দেখো তো, এটা কিন্তু অনেকটা 3D টাইপের। যে ইলেকট্রনগুলা 3D মানে কি 3টা ডাইমেনশন থাকবে, এক্স ওয়াই জেড, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। যেমন ধরো, মনে করো উদাহরণ হিসেবে তোমার রুমে ফ্যান আছে। তোমার রুমের ফ্যানটা কোথায় আছে তুমি যদি শুধু বলো যে এখান থেকে 5 মিটার উত্তরে যায় 6 মিটার পশ্চিমে, এরকম হলে কি তোমার রুমের ফ্যানের পজিশন পাওয়া যাবে? পাবা না কিন্তু। ঠিক আছে? কিন্তু ওর পজিশন পেতে গেলে তোমাকে উচ্চতাও বের করতে হবে, যে কত উচ্চতা আছে, অর্থাৎ 3টা পজিশন লাগবে, এক্স ওয়াই জেড এর মান লাগবে। তো এরকমই 3D হতে হবে, যে ইলেকট্রনগুলা কোথায় কোথায় যাচ্ছে এই বিষয়ে একটা ভালো ধারণা দিতে হবে, যে ইলেকট্রনগুলা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর 3 দিকেই ঘুরবে, শুধু যে বৃত্তাকার ঘুরবে এরকম না। ঠিক আছে? তাহলে তিনি শুধুমাত্র 2D ব্যাখ্যা দিয়েছিলেন। বুঝতে পারলাম? মানে 2 ডাইমেনশনাল ব্যাখ্যা দিয়েছেন, 2D মডেল ব্যাখ্যা করতে পারে। কিন্তু যদি 3D কাঠামো বলি আমরা, তাহলে এই মডেল সেটা ব্যাখ্যা করতে পারে না। ওকে, এবার দেখো একটা নীতি আছে। হাইজেনবার্গ বিজ্ঞানী, তিনি একটা অনিশ্চয়তা নীতি দিয়েছিলেন। অনিশ্চয়তা নীতিটা কি? মানে এটা নিশ্চয়তা দেওয়া যাবে না, এই ব্যাপারটাই হচ্ছে অনিশ্চয়তা, তাই না? তিনি বলেছিলেন, হাইজেনবার্গ এরকম বলেছেন যে কোন একটা বস্তুর যদি 2টা ধর্ম পাওয়া যায়,
মানে কণা ধর্ম আবার তরঙ্গ ধর্ম, বুঝতে পারলাম? কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম যদি পাওয়া যায় তাহলে তার একই সাথে অবস্থান এবং ভর নির্ণয় করা সম্ভব না, বুঝতে পারলাম? মানে বস্তুটা ধরো আমাদের একটা বস্তু, উদাহরণ হিসেবে আমরা ইলেকট্রনের কথাই বলি। ইলেকট্রনকে বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে এটা দুইটা ধর্মই আছে, তরঙ্গ ধর্মও আছে, কণা ধর্মও আছে। যদি তরঙ্গ ধর্ম না থাকতো তাহলে কিন্তু আমরা ল্যামডা এর মান বের করতে পারতাম না, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারতাম না। তার মানে কণা ধর্ম আছে। আবার তরঙ্গ ধর্ম, সরি, তরঙ্গ ধর্ম আছে, এরপরে তার ভর আছে। কণা যদি না থাকে তাহলে ভর থাকবে? তরঙ্গের ভর থাকে না। তাহলে কোনো একটা বস্তু যদি কণা হয় তাহলে শুধুমাত্র তার ভর থাকে। ইলেকট্রনের ভর আছে, তার মানে ইলেকট্রনের কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে। এখন বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী কোন একটা বস্তুর একই সাথে যদি তার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম থাকে তাহলে দুটো একসাথে নির্ণয় করা সম্ভব না, অর্থাৎ তার অবস্থান এবং ভর নির্ণয় করা সম্ভব না। এখন দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে, বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর তার একই সাথে অবস্থান এবং তরঙ্গ নির্ণয় করেছেন। দেখো এই জায়গায় সে তরঙ্গের কথা বলেছে যে তার বেগ এত হবে এরকম, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য এরকম হবে। আবার সেইখানে কৌণিক ভরবেগ বলেছে, অর্থাৎ তার ভরও বের করছে, আবার বেগ বের করছে, একই সাথে অবস্থান কত দূরত্বে আছে সেটাও বের করছে। তো এই জিনিসটা বিজ্ঞানী বোর করলেও আসলে অনিশ্চয়তা নীতি অনুসারে এটা সম্ভব না যে একই সাথে অবস্থান ও ভরবেগ নির্ণয় করা হয়েছে, যদিও এটা অনিশ্চয়তা নীতি অনুসারে সম্ভব নয়। ওকে, তারপরে দেখো আরেকটা পয়েন্ট, আমরা বলছিলাম তোমাদের মাথায় এরকম চিন্তা আসার কথা যে কৌণিক ভরবেগ কেন mvr=nh/2π হলো, মানে nh/2π কেন হলো, এই বিষয়ে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। তো এটার ব্যাখ্যা বিজ্ঞানী বোর দেননি, যে কৌণিক ভরবেগটা কেন nh/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, এই বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। তাহলে এইগুলোই মোটামুটি তার কিছু সমস্যা। যদিও এই মডেলটা খুবই যুগান্তকারী ভূমিকা রাখছে রসায়নের গবেষণায়, ইলেকট্রন, পরমাণু এইগুলা নিয়ে গবেষণাতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঠিক আছে, তাহলে বোর পরমাণু মডেল যদি আমরা সীমাবদ্ধতাগুলো বলার চেষ্টা করি তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে তিনি বলেছিলেন যে একটা মাত্র রেখা পাওয়া যাবে, মানে শক্তি যখন বিকিরণ করবে তখন একটা মাত্র রেখা পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই রেখাগুলোকে যদি চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দেওয়া হয় তাহলে এরা অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যায়। কেন বিভক্ত হয়ে যায় এই বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। থার্ড পয়েন্ট হচ্ছে তার মডেল অনুসারে 2D ব্যাখ্যা পাওয়া যায়, যে ইলেকট্রনের অরবিটাল গুলা বা ইলেকট্রনের ঘূর্ণন গুলো হচ্ছে 2D, মানে 2 ডাইমেনশনাল, কিন্তু 3D কাঠামোর কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই। তারপরে হাইজেনবার্গের নীতি অনুসারে তার এখানে একটা সমস্যা আসছে। হাইজেনবার্গ বলেছেন যে কোনো একটা পরমাণু যদি ডুয়ালিটি ধর্ম থাকে, অর্থাৎ কণা এবং তরঙ্গ ধর্ম থাকে, তাহলে সেটা দুটো একসাথে নির্ণয় করা সম্ভব না। যখন সে কণা ধর্ম পাবে তখন তরঙ্গ ধর্ম দেখাবে না, আর যখন তরঙ্গ ধর্ম দেখাবে তখন কণা ধর্ম দেখাবে না, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং ভর একই সাথে বের করা সম্ভব না। অর্থাৎ বা আরেকভাবে বলতে পারি যে কারো অবস্থান এবং ভর একই সাথে নির্ণয় করা সম্ভব না, ভরবেগ বা অবস্থান। তো এই ব্যাপারটা হাইজেনবার্গের নীতি অনুসারে সম্ভব না, কিন্তু বোর এটা দেখিয়েছে যে এইভাবে বের করে যাচ্ছে mvr=nh/2π এটা দিয়ে। ওকে, এটা একটা সমস্যা। আর কৌণিক ভরবেগটা কেন nh/2π হলো এ বিষয়েও সে কোনো ব্যাখ্যা দেয়নি। এছাড়াও আরো কিছু ব্যাপার নিয়ে আসা হয়, যে দেখা যায় তিনি বলেছিলেন কক্ষপথগুলো বৃত্তাকার, কিন্তু অনেক সময় এই কক্ষপথগুলোকে দেখা গেছে যারা বৃত্তাকার পুরোপুরি না, অনেক সময় অনেক বিজ্ঞানী দেখিয়েছেন যেটা উপবৃত্তাকারও হয়। তাহলে এইগুলা হচ্ছে আমাদের বোর মডেলের সীমাবদ্ধতা কিছু। এখন এতগুলো যে সীমাবদ্ধতা, তার কি কোনো সাফল্য নাই? চলো তো আমরা একটু দেখার চেষ্টা করি যে বোর মডেলে আসলে সাফল্য কি। প্রথম পয়েন্ট, বোর মডেলে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা হয়েছে। বোর মডেল অনুসারে পরমাণুগুলা কি হয়? স্থায়ী হয়। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কিন্তু পরমাণু স্থায়ী হচ্ছিল না। কিভাবে হচ্ছিল না? ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে নির্দিষ্ট কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা করেন নাই। তার মানে পরমাণুগুলা দেখা যাবে যে ইলেকট্রনগুলা ইচ্ছা মতো শক্তি ছাড়বে আর নিউক্লিয়াস এসে পড়ে যাবে। তখন দেখা যাবে এক জায়গায় যদি পজিটিভ নেগেটিভ হয়ে যায় তাহলে তার অস্তিত্ব থাকে না, তাহলে সেক্ষেত্রে পরমাণুর স্থায়িত্ব থাকতো না। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখছি যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে তিনি পাচ্ছেন, কারণ তিনি স্থির করে দিয়েছেন যে কক্ষপথগুলো আলাদা, প্রত্যেকটা কক্ষপথের শক্তি আলাদা, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফায় যেতে পারবে কিন্তু শক্তি ছাড়তে ছাড়তে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেন। সেকেন্ড পয়েন্ট, বর্ণালী ব্যাখ্যা করতে পারেন। যদিও এখানে আমরা কথা বলেছি যে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো ব্যাখ্যা করতে পারেন, তবে হাইড্রোজেনের বর্ণালী হলেও তো ব্যাখ্যা করতে পারেন, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী তো ব্যাখ্যা করতে পারেন, এটা একটা পয়েন্ট। আর হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছেন তিনি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। প্রথম কক্ষপথের
ব্যাসার্ধ নির্ণয়, এবং এটাকে তার নাম অনুসারে বলা হয় বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধকে অনেক সময় এ নট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এর মান কত? এর মান হচ্ছে 5.292 ইন্টু 10⁻⁻10 মিটার। কিভাবে বের করা যায়? তিনি একটা সূত্র দিয়েছিলেন যে আর এন মানে এন তম কক্ষপথের ব্যাসার্ধ সমান হচ্ছে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, এখন দেখো কোনটা কি। সবগুলো আমরা যদি বলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি ধরি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা যাই বলো, তাহলে জেড এর মান ধরো 1 ধরলাম। এইচ এর মান তো তোমরা জানো, একটু আগে বললাম 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে এইচ এর মান হলো, পাই এর মান তোমরা জানো 3.1416। তারপরে এম ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি অথবা -28 গ্রাম। ঠিক আছে, আর ই এর মান যদি বসাও, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এর মান বসালা। ঠিক আছে, তারপরে এন হচ্ছে কক্ষপথ নাম্বার, কোন কক্ষপথ, 1 নম্বর হলে এন এর মান 1, 2 নম্বর হলে এন এর মান 2, 3 নম্বর হলে এন এর মান 3। এভাবে মানগুলো যদি আমরা বসাই তাহলে প্রত্যেকটা কক্ষপথের আমরা তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এখন সবগুলোর ক্ষেত্রে যদি আমরা এন এর মান বাদে বাকিগুলো যদি বসাই দিই, কারণ সেগুলো সবগুলোই ধ্রুবক, তাহলে বাকিগুলো যদি বসিয়ে দিই তাহলে পাই আর এন ইজিক্যাল টু এন স্কোয়ার গুণিত এটা। এটা মূলত আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। বুঝতে পারলাম যে 0.5292 ইন্টু 10⁻⁻10 মিটার, বা এটাকে আমরা অ্যাংস্ট্রমে প্রকাশ করি অনেক সময়। অ্যাংস্ট্রম বোঝানোর জন্য আমরা এখানে দশমিকের আগে একটা শূন্য রাখছি। এছাড়া এটাকে তুমি চাইলে এভাবে বলতে পারো, এটার মতো করে যে 5.292 ইন্টু 10⁻⁻10 মিটার। বুঝা গেল? তাহলে এন এর মান তোমাকে যদি দেওয়া থাকে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ তুমি বের করতে পারবে। ধরো এন এর মান ধরলো, আমরা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের কথা বলছি, তাহলে এন এর মান কত? 2 বসবে, 2 স্কয়ার মানে কত? 4। তাহলে এটার সাথে যদি 4 গুণ হয় তাহলে যা হয় 2 পয়েন্ট সামথিং হবে। এই তো এভাবে প্রত্যেকটা কক্ষপথের আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। তাহলে দেখো, চলো বোর পরমাণু মডেলকে আমরা পুরোটাই একবার রিভিউ করার চেষ্টা করি। হাইড্রোজেন এর ক্ষেত্রে বা যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যদি বলি, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলে তিনি কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে ধারণা দিতে পারে নাই। এর ব্যাখ্যা হিসেবে বিজ্ঞানী বোর মডেলে কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে ধারণা দিয়েছেন। তিনি বলেছেন কক্ষপথগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার। ঠিক আছে, হলো। রাদারফোর্ড পরমাণু মডেলে ম্যাক্সওয়েল তত্ত্বের কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। এই ব্যাখ্যাটাও তিনি দিয়েছেন যে যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন ঘুরবে তখন তারা শক্তির শোষণ বা বিকিরণ কোনো কিছুই করবে না। হয়ে গেল এটা। তারপরে রাদারফোর্ড পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করেছিল। যখন আমরা পরমাণুকে নির্দিষ্টভাবে বলে দেবো যে এরা এইভাবে ঘুরবে, তাহলে সৌরজগতের সাথে তুলনারও আর কোনো দরকার নেই, তার মানে এটাও ব্যাখ্যা করতে পারে। তারপরে দেখো, ভর বেগের সম্বন্ধে ধারণা দিতে পারে যে একটা ইলেকট্রন যখন তার ভর আছে, যেহেতু তার একটা বেগও থাকবে, ইলেকট্রন যেহেতু ঘুরছে তার মানে কি তার বেগ থাকবে, তাহলে এই ভর বেগের ব্যাখ্যা তিনি দিয়েছেন যে ভর বেগ mvr সমান হচ্ছে nh/2π। যদিও কেন nh/2π হলো এটা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। পরবর্তীতে শক্তি বা বর্ণালীর ধারণা, যে একটা ইলেকট্রন যদি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে লাফায় আসে, মনে করো একটা ইলেকট্রন এই জায়গায় ছিল, এই জায়গা থেকে লাফায় এই জায়গায় আসলো, তখন আমরা এটাকে ধরবো E2 আর এটাকে ধরবো E1। অথবা একটা ইলেকট্রন এই জায়গায় ছিল, এখান থেকে এখানে আসলো, তাহলে এটাকে ধরবো আমরা E2 আর এটাকে ধরবো E1। তাহলে এই মানগুলো হিসেব করে আমরা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারি যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। এই হচ্ছে বোর মডেলের শিকার কিছু সীমাবদ্ধতা ছিল আর কিছু সাফল্য আছে। এই সব কিছু মিলাই আজকে আমাদের বোর মডেল। ওকে, তাহলে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এর কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো দেখবো যে কিভাবে বোর মডেলের ম্যাথগুলো করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই। পড়াশোনা ভালোভাবে করো। সে পর্যন্ত সুস্থ থাকো। ধন্যবাদ।